আমি কাজ না করলেও এতটা কাজ করব যেটা হচ্ছে অন্য কেউ করবে বলে আমার মনে হয় না। ভোট দেওয়ার ক্ষেত্রে ব্যক্তির অভিজ্ঞতা এবং তার যোগ্যতাকে প্রাধান্য দিবে স্টুডেন্টরা। দীর্ঘদিন পর ডাকসু নির্বাচন হচ্ছে, একজন প্রার্থী হিসেবে এটা আপনার কাছে আসলে কতটা গুরুত্বপূর্ণ? আমাদের ডাকসু 1991 সালে হয়েছিল। এরপরে আমরা জানি যে 2019 সালে একটা ডাকসু নির্বাচন হয়েছে, যদিও এটা ফেব্রিকেটেড ছিল। 2025 সালে এসে এই ডাকসুটা হচ্ছে। সো এটা অনেক বেশি এক্সাইটিং, কারণ আমরা জানি ডাকসু নির্বাচন গণতন্ত্র চর্চার খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। এই ডাকসু নির্বাচনের মাধ্যমে জাতীয় নির্বাচনের উপর একটা প্রভাবও আছে। আপনি শিবিরের প্যানেল থেকে ডাকসু নির্বাচন করছেন, এক্ষেত্রে আসলে আপনার কাজ কতটা প্রভাবিত হবে বলে আপনি মনে করছেন? আমি তো প্রথমে সিদ্ধান্ত ছিল যে হচ্ছে স্বতন্ত্র থেকে দাঁড়াবো। তো এক্ষেত্রে হল সংসদগুলোতে স্বতন্ত্রতে যতটা সুবিধা পাওয়া যায়, ডাকসুর ক্ষেত্রে যদি একা একা মুভ করাটা খুবই কঠিন। এজন্য হচ্ছে প্যানেলে যুক্ত হয়েছি এবং ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট আমরা গঠন করেছি। আমি মনে করি যে এটাই খুব বেশি যে প্রভাব বিস্তার করবে এমন না। তবে হ্যাঁ, কিছু হয়তো মনে করে যে হচ্ছে যারা শিবির বিরুদ্ধে আছে, যেহেতু আমার প্যানেলে শিবিরের লোকজন আছে, চেঞ্জ হয়ে যেতে পারে। আবার এমন থাকতে পারে যে যারা শিবিরের পক্ষে আছে তারাও আসতে পারে। তো আমি মনে করি এইটার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা হচ্ছে তারা ব্যক্তিকে প্রায়োরিটি দিয়ে ভোট দিবে বলে মনে করি। আপনি ক্রীড়া সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তো আসলে আপনার মূল পরিকল্পনা কি, বা আপনি শিক্ষার্থীদের জন্য আসলে কি করতে চাচ্ছেন? আমি নিজেই ক্রীড়ার জগতের লোক, শুধুমাত্র যে জুডো কারাতে করি এমন না। আমি আন্ত ডিপার্টমেন্ট ম্যাক্সিমাম খেলাধুলায় পার্টিসিপেট করেছি এবং সাফল্য অর্জন করেছি। সেই দিক থেকে আমি অলরেডি কিন্তু ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশনও করেছি। মাস্টার শেষ করার পরে ফিজিক্যাল এডুকেশন শেষ করেছি এবং বর্তমানে এমফিল অধ্যয়নরত, এবং এমফিলের টপিকও হচ্ছে টেকনিক অফ সেলফ ডিফেন্স। এটা নিয়ে আমি গবেষণা করতেছি। ঢাকা ইউনিভার্সিটিতে যে ক্রীড়া বিভাগ আছে, এখানে যারা কর্মকর্তা আছে, তাদের চিন্তার চাইতে আমি মনে করি যে আমার চিন্তাভাবনা আরও আপডেটেড, কারণ আমি এখনও স্টুডেন্ট এবং স্টুডেন্টদের সাথে খেলাধুলাও করি এবং খেলাধুলার যে নিয়মকানুনগুলো এগুলো সম্পর্কেও আমি জানি। স্টুডেন্টদের কি সমস্যা এটা তারা আমাকে এসে বলে, যেহেতু আমি একটু সিনিয়র, আমাকে এসে বলে, এটা নিয়েও কাজ করছি, অনেকগুলো কাজ করছি। এজন্য আমি মনে করি যে আসলে ডাকসুতে যদি আমি দাঁড়াই তাহলে তাদের জন্য আমি কাজ করতে পারবো। অনেকে বলে যে ক্রীড়া সম্পাদকরা নাকি কোনো কাজ করেন না, সেক্ষেত্রে আসলে আপনি ভিন্ন কি করবেন বা ভিন্নভাবে কীভাবে নিজেকে উপস্থাপন করবেন? আচ্ছা, এটা যদি এই প্রশ্নের উত্তর হচ্ছে আমি বিগত 1 বছর ধরে কী করছি এটা যদি একটু ফাইন্ড আউট করা যায়, তাহলে ন্যাচারালি আমি কাজ না করলেও এতটা কাজ করব যেটা হচ্ছে অন্য কেউ করবে বলে আমার মনে হয় না। এটা আমার কনফিডেন্সের জায়গা। শিবিরের ক্ষেত্রে হয় কি যে সবাই আসলে ব্যাপারটাকে একটু বিতর্কিত হিসেবে উপস্থাপন করতে চায়, সেক্ষেত্রে আপনি আসলে শিবিরের সাথে যুক্ত নাকি শিবিরের প্যানেলে যুক্ত হয়েছেন, এটা একটু পরিষ্কার করবেন। আমি শিবিরের প্যানেলে যুক্ত হয়েছি এবং আমি মনে করি যে ভোট দেওয়ার ক্ষেত্রে ব্যক্তির অভিজ্ঞতা এবং তার যোগ্যতাকে প্রাধান্য দেবে স্টুডেন্টরা। আপনার ক্যাম্পাস ভিত্তিক বা যদি আমি অন্যান্য ক্ষেত্রে বলি, তাহলে ক্রীড়া ক্ষেত্রে আপনার অসংখ্য অবদান আছে, তো সেগুলো কি আপনি আসলে কিভাবে কাজে লাগাবেন ক্যাম্পাসের ক্ষেত্রে? ক্যাম্পাসের ক্ষেত্রে আমি শুরু থেকেই হলের ফুটবল, এরপরে ভলিবল, ব্যাডমিন্টন এবং ডিপার্টমেন্টের ফুটবল, একই সাথে হ্যান্ডবলে রানার আপ হয়েছি এবং টানা জুডো এবং কারাতে যে কয়টা গেম আমি পাইছি সবগুলো আনবিটেবল চ্যাম্পিয়ন। এই জায়গা থেকে যদি দেখি যে আমি ম্যাক্সিমাম খেলাধুলাই করেছি। আর আমাদের যে ঢাকা ইউনিভার্সিটি জিমনেশিয়াম আছে, ওইটার একটা গ্রুপ আছে, ওখানে আমি নিয়মিত পোস্ট দেই এবং তাদের স্টুডেন্টদের যে নিড বা চাহিদা আছে তারা ওখানে লিখে, আমি এটা নিয়ে এর আগেও কাজ করেছি, এখনও করি। আমরা কোনো প্রবলেম নিয়ে গেলে দেখা যাচ্ছে এটার গুরুত্ব কম পাই, বাট যখন ডাকসুর প্রতিনিধি আসবে তখন এটার গুরুত্ব বেশি থাকবে। তো আমাদের যে প্ল্যানটা আছে এবং স্টুডেন্টদের যে প্ল্যান, এটা কার্যকর করতে হলে ডাকসুর ক্রীড়া সম্পাদকের গুরুত্ব অনেক বেশি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি কী সমস্যা দেখছেন ক্রীড়া ক্ষেত্রে, মানে মাঠের কথা যদি বলি বা অন্যান্য যে সুযোগ সুবিধার ক্ষেত্রে? মাঠ তো বৃষ্টি আসলে ডুবে যায়, ওইটা আবার নতুন করে ফাউন্ডেশন তৈরি না করা পর্যন্ত এই প্রবলেমটা সমাধান হবে না। প্লাস ওইখানে কোনো ডিপার্টমেন্ট নাই, যার কারণে একটা প্রবলেম হলে, একজন স্টুডেন্টের প্রবলেম হলে ডিপার্টমেন্টের অন্য কেউ যে জানবে এই সুযোগটা নাই। আর এটা অনেক বেশি ব্যাকডেটেড। আমরা চাই যে এটা আধুনিকায়ন হোক। এরকম আমরা এখন যে ডাকসু নির্বাচন হচ্ছে সাথে সাথে আমরা ওয়েবসাইটে পেয়ে যাচ্ছি, বাট কবে কখন কোথায় খেলা হবে কেউ জানে না বা জানতে পারে না। যারা অভিজ্ঞ কোচ আছে তাদেরকে নিয়ে এসে বিভিন্ন সেমিনার বা ওয়ার্কশপ করা যায়, এতে স্টুডেন্টদের আগ্রহ বাড়বে। প্লাস মেয়েদের ক্ষেত্রে কিন্তু একটা ব্যারিয়ার ওখানে আছে, যে
যে জিমনেশিয়ামের কথাই যদি বলি, এটা সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত হচ্ছে মেয়েদের টাইম। তো এই টাইম তো সাধারণত সবারই ক্লাস থাকে, ক্লাস টাইমে দেওয়া মানে ওরা এমনি আসে না জিমে। আর সব ধরনের খেলোয়াড়দেরই কিন্তু জিমের প্রয়োজন, কিন্তু ওদেরকে এইখান থেকে আলাদা করে ফেলা হয়েছে। তো সবচেয়ে ভালো হবে যে মেয়েদের জন্য আলাদা একটা জিম করে দেওয়া, ছেলেদের জন্য আলাদা জিম করে দেওয়া, তারা সারাদিন জিম করবে। তো এই কথাগুলো তো একজন ডাকসুর ক্রীড়া সম্পাদকই বলবে। আপনি তো জুডো কারাতের সাথে যুক্ত আছেন, তো সেক্ষেত্রে আপনি আসলে খুব ভালোভাবে জানেন যে এটা মেয়েদের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে আপনি যদি নির্বাচিত হন, মেয়েদের জন্য আলাদা করে আত্মরক্ষামূলক কী ব্যবস্থা নেবেন যাতে তারা নিজেরা নিজেদেরকে সেভ করবে? আমার সাজেশন হচ্ছে, আমি যেটা করব সেটা অলরেডি আমি করছি। মানে মেয়েদের 5টা হলে আমি 7 দিন করে সেলফ ডিফেন্স ট্রেনিং প্রোগ্রাম করছি। এটা যেহেতু আমি এমফিল করতেছি বা গবেষণা করতেছি এই বিষয়ে, গবেষণার একটা পার্ট হিসেবে আমি করে ফেলছি, এবং এটার যে আউটপুট এটা আমি সব কিছু লিখিত বা সব কিছু রেডি আছে। জাস্ট আমি প্রস্তাব দিব যে এটা করেন, প্রতি বছরের শুরুতে প্রত্যেকটা হলে 7 দিন করে একটা করে করান। যেহেতু আমাদের জুডো কারাতে ট্রেনিং প্রোগ্রাম আছে ঢাকা ইউনিভার্সিটিতে, ওখানকার কোচরাই আমি করতে হবে এমন না, ওখানকার কোচরাই 7 দিন করে একটা হলে ট্রেনিং করাবে। এটার ফলে হবে কি, যারা এইটা সম্পর্কে জানে না, অধিকাংশ স্টুডেন্ট এটা সম্পর্কে জানে না যে ভার্সিটির ভিতরে এই জিনিসটা হয়, তারা জেনে যাবে, প্লাস তারা চাইলে এটা যুক্ত হতে পারবে। আর যারা জুডো কারাতে করে তারা ফিজিক্যালি অনেক বেশি অ্যাক্টিভ হয় এবং শক্তিশালী হয়। তো এটা যদি অভ্যাসে পরিণত করতে পারে তাহলে সব দিক থেকেই লাভ। আরেকটা উপকার হচ্ছে, যখন ফিজিক্যালি ফিট থাকে বা ফিজিক্যালি অ্যাক্টিভ থাকে কেউ, তখন তার ব্রেন কিন্তু আর ভালো কাজ করে। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। আপনি বাহুফে থেকে তো রেফারিংয়ের বিষয়ে আপনি স্বীকৃত রেফারি বলা যায়, আর আপনি বিকেএসপি থেকেও সেখান থেকে কোচেস ট্রেনিং করেছেন। তো এই বিষয়গুলো নিয়ে আপনার বিশ্ববিদ্যালয়ে কী কী কাজ করতে চাচ্ছেন, যেহেতু আপনার অনেক ধরনের আসলে অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতার আলোকে একটু বলুন। বাফুফের রেফারি ট্রেনিংয়ে আমি হচ্ছে ফুটবলের রেফারি হয়েছি। তো এগুলো একটা অর্জন হিসেবে আমার কাউন্ট হচ্ছে, যেহেতু আমি খেলাধুলা করি, নেক্সট ডে আমি খেলাধুলা শেখাতে চাই, সো এটা আমার কাজে দিবে। আর একই সাথে বিকেএসপিতে যেটা আমি 21 দিনের একটা কোচেস ট্রেনিং করছি, এইটা সবচেয়ে বেশি আমার কাজে লাগছে। কারণ আসলে খেলাধুলা কীভাবে পরিচালনা করতে হয়, কীভাবে একজন খেলোয়াড়কে ট্রিট করতে হয়, তার পরীক্ষা নিরীক্ষা করতে হয়, তাকে কীভাবে এমফাসাইজ করতে হয়, এই জিনিসটা আমি খুব ভালোভাবে বুঝছি। তখন ওখানে যেয়ে বুঝলাম যে আসলে এটা কোনো কঠিন কিছু না। ঢাকা ইউনিভার্সিটিতে সব কিছুই আছে, জাস্ট একটু অ্যাক্টিভ করতে হবে, একটু পরিচালনা করতে হবে। আর আপনারা দেখবেন যে ঢাকা ইউনিভার্সিটির কর্মকর্তারা বলতে গেলে নিয়মিত অফিসেও সবসময় পাওয়া যায় না, কিন্তু তাদের কাজ হচ্ছে স্টুডেন্টদেরকে খেলাধুলা শেখানো। এখন যদি বলি যে তাদের ফিজিক্যাল টেস্ট নেওয়া হোক যে খেলার, তো এখানে অনেক বড় একটা প্রশ্ন তৈরি হয়ে যাবে। তো আমি মনে করি যে যারা খেলাধুলা শেখাবে তাদের তো এই খেলাধুলার কিছুটা হলেও একটি অ্যাক্টিভিটি থাকতে হবে। সিনিয়র যারা খেলোয়াড় তাদেরকে প্রয়োজনে ভলেন্টিয়ার হিসেবে রাখতে হবে, যাতে জুনিয়রদেরকে তারা শেখাইতে পারে প্রয়োজনে। এটা সুবিধা হবে কি, দেখেন ভার্সিটি কিন্তু অনেক স্টুডেন্ট, 40,000 স্টুডেন্ট, তো সবাইকে কিন্তু ধরে ধরে শেখানো পসিবল না। বাট যদি ভলেন্টিয়ার নেয় যারা ভালো খেলে এবং সিনিয়র স্টুডেন্ট, তাহলে এটা ইজি হবে। টাইম শিডিউল দেওয়া থাকবে, যারা আগ্রহী তাদের থেকে শিখতে পারবে।